হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তোমরা এখন পর্যন্ত 7 জন, আর কেউ আসবে? এমনি আজকে নেটওয়ার্কের প্রবলেম, বৃষ্টি হচ্ছে। আগে ক্লাস ছিল তোমাদের? হ্যালো, জি স্যার, ক্লাস ছিল। কাজ ছিল স্যার। তোমরা কি এই কজনই ছিলা? 6-7 জনই? 7 জন দেখছি। না স্যার, একটু বেশি ছিল স্যার, 10-12 জনের মতো ছিল স্যার। তারা কি জয়েন করবে? অপেক্ষা করবো নাকি শুরু করবো? শুরু করেন স্যার, জয়েন করলে স্যার আপনি নোটিফিকেশনই পাবেন। হ্যাঁ, সেটা অবশ্য পাবো। ওকে। হ্যালো, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কিছু সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল দেখছিলাম বা প্রবলেম, সেগুলো দেখেছো তোমরা? হ্যালো, জি স্যার, দেখছি। আচ্ছা, আজকে আমরা ড্যাম্পড হারমোনিক মোশন আলোচনা করব। ক্লাসের শুরু দিকে আমরা বলেছিলাম 3 ধরনের হারমোনিক মোশন নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা সিম্পল হারমোনিক, সেকেন্ডটা ড্যাম্পড হারমোনিক, থার্ডটা হচ্ছে ফোর্সড হারমোনিক অসিলেশন। তো আমরা সিম্পল হারমোনিক মোশনের মোটামুটি আমরা যেটুকু আলোচনা করা সেটুকু করেছি। এখন আজকে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। And in the damped harmonic motion, we will discuss what to understand by damped harmonic motions, differential equation of damped harmonic motions, and different types of damped harmonic motion. এই তিনটা বিষয় আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যাচ্ছি what to understand by damped harmonic motion. The idealized oscillating system we have discussed so far are frictionless. আমরা এখন পর্যন্ত যেসব সিস্টেম আলোচনা করেছি ইন দ্য সিম্পল হারমোনিক মোশনস বা আন্ডার দ্য ব্যানার অফ সিম্পল হারমোনিক মোশনস, সেখানে কোনো ফ্রিকশন বা কোনো নন কনজারভেটিভ ফোর্সের এক্সিস্টেন্স ছিল না, কোনো ফ্রিকশন ছিল না, ফ্রিকশনলেস এনভায়রনমেন্টের কথা বলেছি, এবং সেখানে অসিলেশনটা অলওয়েজ কন্টিনিউ হতে থাকে লাইফ লং, যদি সেখানে কোনো ফোর্স না থাকে। তো ফ্রিকশনলেস সারফেস মানে সেখানে কোনো ডিসিপেটিভ ফোর্স বা কোনো ড্র্যাগিং ফোর্স থাকবে না, এরকম বিষয়ে আমরা সিম্পল হারমোনিকে আলোচনা করেছি। বাট এবং সেখানে কি কি হয়, দেয়ার আর নো কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশন অর এয়ার রেজিস্ট্যান্স, এবং আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেখানে কোনো কনজারভেটিভ ফোর্স ছিল না, যেরকম ফ্রিকশনাল ফোর্স বা এয়ার রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো ইনক্লুড ছিল না। অ্যান্ড দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, এবং সেখানে যে এনার্জি ছিল, মেকানিক্যাল এনার্জি, সে পোটেনশিয়াল এনার্জি বলো, কাইনেটিক এনার্জি বলো, যাই বলো, সেই এনার্জি ছিল কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল না। অ্যান্ড সিস্টেম সেট ইনটু মোশন কন্টিনিউ অসিলেটিং ফর এভার উইথ নো ডিক্রিজ ইন অ্যাম্প্লিটিউড, এবং এই ধরনের একটা সিস্টেম যেটা কন্টিনিউ করবে, মোশনটা কন্টিনিউ হবে ফর এভার উইথ নো ডিক্রিজ ইন অ্যাম্প্লিটিউড, এবং কোনো অ্যাম্প্লিটিউডে কোনো ডিক্রিজ হবে না, মানে অ্যাম্প্লিটিউড কমবে না, সবসময় একই রকম অ্যাম্প্লিটিউড থাকবে। এই ধরনের সিস্টেম আমরা আলোচনা করেছি এখন পর্যন্ত। বাট রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম, আমরা রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু এরকম আইডিয়াল সিস্টেম পাওয়া খুব কঠিন, রেয়ার কেস। রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম অলওয়েজ হ্যাভ সাম ডিসিপেটিভ ফোর্স। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন এই ধরনের সিস্টেম দেখি, অসিলেটিং সিস্টেম বা অসিলেটরি মোশন, যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে এক্সপেরিয়েন্স হয়, ডেইলি এক্সপেরিয়েন্সে, সেগুলো কিন্তু কোনোটাই ফ্রিকশনলেস বা এয়ার রেজিস্ট্যান্স ব্যতীত নয়। সব সিস্টেমে কিছু না কিছু ডিসিপেটিভ ফোর্স থাকে। হাউএভার দ্য অসিলেশন এবং ডিসিপেটিভ ফোর্স বলতে ড্র্যাগিং বাই ফ্রিকশনাল ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স, অথবা মনে করো যে কোনো লিকুইডের মধ্যে যদি অসিলেট করে সেখানে ড্র্যাগিং ফোর্স, বিভিন্ন ধরনের ফোর্স থাকে। Due to this dissipative force, the oscillation die out with the time unless we replace the dissipative mechanical energy. এবং এই ডিসিপেটিভ ফোর্সের কারণে অসিলেশনটা ডাই আউট হতে থাকে, আস্তে আস্তে অসিলেশনটা কমতে থাকে, এবং একসময় ফাইনালি
কামস অ্যাট রেস্ট, এবং শেষে সাধারণত রেস্টে স্থির অবস্থায় ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে যদি বাইরে থেকে কোনো মেকানিক্যাল এনার্জি দেয়া না হয় ডিসিপেটিভ ফোর্সটাকে এলিমিনেট করার জন্য। এটাই সাধারণত প্র্যাকটিক্যাল লাইফে বেশি এই ধরনের অসিলেশন দেখা যায়, যে amplitude of oscillation die out with time and finally comes at rest at equilibrium position. This decrease in amplitude caused by dissipative force is called damping. This decrease in amplitude caused by dissipative force is called damping. এই যে dissipative force এর কারণে একটা অসিলেশনের যে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমে যায়, এটাকে বলা হয় ড্যাম্পিং। and the corresponding motion is called damped harmonic motion অথবা damped motion, যাই বলো, আমরা damped harmonicও বলতে পারি। এবং এই ধরনের মোশনকে সাধারণত damped harmonic motion বলে। তো ফাইনালি আমরা যদি সামারাইজ করে বলি যে damped harmonic motion বলতে কি বোঝায়? Damped harmonic motion is a special type of motion যেখানে the amplitude of oscillation will be dilute with time and finally comes at rest, এবং এই অবস্থায় আসবে। সেই ধরনের মোশনকে সাধারণত আমরা damped harmonic motion বলে থাকবো। ক্লিয়ার তোমরা সবাই? একটু রেসপন্স করতে হবে। হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? সিম্পল হারমোনিক মোশনে কোনো ডিসিপেটিভ ফোর্স থাকে না, এবং সিম্পল হারমোনিক মোশনে অসিলেশনটা ফরএভার চলতে থাকে এবং কোনো অ্যামপ্লিটিউডের ডিক্রিজ হয় না। এই তিনটা বিষয় মনে রাখবা। আর ড্যাম্পড হারমোনিকে সাধারণত ডিসিপেটিভ ফোর্স থাকবে এবং অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে সময়ের সাথে কমতে থাকবে, এবং কি বলবো, এনার্জি, এবং একসময় রেস্ট অবস্থায় আসবে। এই ধরনের মোশনকে আমরা সাধারণত ড্যাম্পড হারমোনিক মোশন বলি। এবং প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফে যে যত রকম অসিলেটিং সিস্টেম বলা হয়, যদিও এক্সাম্পল হিসেবে সিম্পল হারমোনিকের এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কোনোটাই সিম্পল হারমোনিক মোশন নয়, সবই আসলে তোমার ড্যাম্পড হারমোনিক মোশন। যেরকম তোমরা ল্যাবে কম্পাউন্ড পেন্ডুলামের এক্সপেরিমেন্ট অনেকে করছো না? কম্পাউন্ড পেন্ডুলামকে অসিলেট করে টাইম পিরিয়ড ক্যালকুলেট করো। সেখানে যে কম্পাউন্ড পেন্ডুলামের যে অসিলেশন, সেটাও কিন্তু ধরা হয় ওখানে সিম্পল হারমোনিক। থিওরিটিক্যালি আমরা যে আলোচনা করি সেটা থিওরিটিক্যালি সিম্পল হারমোনিক, প্র্যাকটিক্যাল কিন্তু রিয়েল সেন্সে সেটা হচ্ছে তোমার ড্যাম্পড হারমোনিক মোশন। তারপরে তোমার স্প্রিং এর এক্সপেরিমেন্ট অনেকে করে থাকো। যে একটা স্প্রিং এর নিচের দিকে যদি আমরা একটা অবজেক্ট অ্যাটাচ করে দিই এবং সেটা যদি অসিলেট করি, সেই অসিলেশনটা একসময় শুরুর দিকে অসিলেশনটা ভালো হয় এবং ভালো একসময় সময়ের সাথে সাথে অসিলেশনটা আস্তে আস্তে কমতে থাকে এবং একসময় অসিলেশনটা থেমে যায়। মানে এই ধরনের যে অসিলেশন বা এই ধরনের যে মোশন, এগুলোকে সাধারণত ড্যাম্পড হারমোনিক মোশন বলে। তারপরে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো। দেখো পরের স্লাইডে আমাদের কিছু এক্সাম্পল দেখাচ্ছি। An object attached to a spring and submerged in a viscous liquid. এই যেরকম এখানে আমরা একটা ফিগারে দেখাচ্ছি, সি ফিগার 1। এখানে একটা অবজেক্ট, এই যে দিস ইজ দ্য অবজেক্ট অফ মাস এম। এই অবজেক্টটা কার সাথে অ্যাটাচড আছে? একটা স্প্রিং এর সাথে অ্যাটাচড আছে, এবং এটা সাবমার্স আছে, মানে একটা লিকুইডের ভিতরে ডোবানো আছে। এই যে দেখো, এখানে পাত্র, এই পট বা একটা বিকার, এই বিকারের ভিতরে যে শেডেড অংশটা, এটা হচ্ছে লিকুইড, এই লিকুইডের মধ্যে মনে করো ডোবানো। তো এখানে যদি এই অবজেক্টটা যেটা স্প্রিং এর সাথে অ্যাটাচড আছে, সেটা যদি অসিলেট করলে কি হবে? এই যে লিকুইডের ভিতরে এই ম্যাসটা যদি যাতায়াত করে, তাহলে এখানে একটা ড্র্যাগিং ফোর্স কাজ করবে, যেটাকে আমরা ডিসিপেটিভ ফোর্স বলছি। তাছাড়াও এখানে যদি এয়ার ফ্রি না হয়, তাহলে এয়ার রেজিস্ট্যান্সও কাজ করবে, সেটাও একটা ডিসিপেটিভ ফোর্স। সুতরাং দিস ফিগার represent oscillation, damped harmonic oscillation. এছাড়া আমরা আরেকটা এক্সাম্পল এখানে দিই, simple pendulum oscillating in air. After being set into the motion, the pendulum eventually stops oscillating due to air resistance. আমরা যে সিম্পল পেন্ডুলাম তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, সরল দোলক, এই সরল দোলকটা যদি এয়ার মিডিয়ামে অসিলেট করে, তাহলে সেখানে এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে। এয়ার রেজিস্ট্যান্স কাজ করার কারণে এই সিম্পল পেন্ডুলামের অসিলেশনটা একসময় কমতে কমতে রেস্ট অবস্থায় চলে আসবে। সুতরাং এয়ার মিডিয়ামে যদি একটা সিম্পল পেন্ডুলাম অসিলেট করে, তাহলে সেই অসিলেশনটা, দিস ইজ নট সিম্পল হারমোনিক, দিস ইজ ড্যাম্পড হারমোনিক মোশন। কেন ড্যাম্পড হারমোনিক, সেটা একটা কারণ এখানে বলা হচ্ছে। আফটার বিং সেট ইনটু মোশন, মানে এটা মোশনে
সেট করার পর মানে তোমার মোশন দেওয়ার পরে বা ভেলোসিটি দেওয়ার পরে দ্য পেন্ডুলাম ইভেন্চুয়ালি স্টপ অসিলেটিং ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স, এবং এই পেন্ডুলামটা তার অসিলেটিং স্টপ করে দিবে ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্সের কারণে সেটা আস্তে আস্তে এক সময় বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা ড্যাম্পড হারমোনিক অসিলেশনের এক্সাম্পল। এখানে একটা ফিগারটা দেখছো, এই মোটামুটি ক্লিয়ার তোমাদের ড্যাম্পড হারমোনিক মোশন? হ্যালো, রেসপন্স করো একটু। স্যার একটু সংক্ষেপে আবার বলা যাবে স্যার? আমার ইন্টারনেট চলে গেছিল। কোন জায়গাটা বোঝোনি একটু বলো, তাহলে আমি ওখান থেকে শুরু করছি। কোন জায়গা থেকে বোঝোনি? স্যার লাস্ট 1 মিনিট ধরে ছিল না। আচ্ছা, লাস্ট 1 মিনিটে কিছুই না, আমরা এখানে দুইটা ড্যাম্পড হারমোনিক মোশনের এক্সাম্পল দেখাচ্ছি। স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফার্স্ট একটা এক্সাম্পল বলা আছে, an object attached to a spring and submerged in a viscous liquid। যদি আমরা একটা স্প্রিং এর সাথে একটা অবজেক্ট অ্যাটাচড করি এবং সেই অবজেক্টটা যদি একটা ভিসকাস লিকুইডের ভিতরে অসিলেট করে, তাহলে এই অসিলেশনটা হবে একটা ড্যাম্পড হারমোনিক। কারণ এই যে ব্লক, যে অবজেক্টটা অসিলেট করবে একটা লিকুইডের ভিতরে, সেই লিকুইড এই অবজেক্টের উপর একটা ড্র্যাগিং ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ড্র্যাগিং ফোর্সের কারণে তোমার এই অসিলেশনটার অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কমতে থাকবে এবং একসময় রেস্ট হয়ে যাবে। সেই কারণে এই মোশনটাকে বলা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার এটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দিছি, দেখো, এ সিম্পল পেন্ডুলাম অসিলেটিং ইন এয়ার। তোমরা জানো যে সিম্পল পেন্ডুলাম অসিলেশন একটা সিম্পল হারমোনিক মোশন, তাই তো? কিন্তু যদি এ সিম্পল পেন্ডুলাম অসিলেট ইন এয়ার মিডিয়াম, যদি এয়ার মিডিয়ামে অসিলেট করে, তাহলে কিন্তু তার অসিলেশনটা ডাই আউট উইথ টাইম, টাইমের সাথে ডাই আউট করে, এবং সে কারণে এয়ার মিডিয়ামে যখন সিম্পল পেন্ডুলাম অসিলেট করে, সেই অসিলেশনটাকেও আমরা সিম্পল পেন্ডুলাম না বলে ড্যাম্পড হারমোনিক মোশন বলবো। ক্লিয়ার? ইয়েস স্যার। কারণ এই যে কারণটা ওখানে বলা আছে, আফটার বিং সেট ইনটু দ্য মোশন দ্য পেন্ডুলাম ইভেন্চুয়ালি স্টপ অসিলেটিং ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্সের কারণে এই পেন্ডুলামটা আস্তে আস্তে স্টপ হয়ে যাবে, অসিলেট করা বন্ধ করে দিবে। সে কারণে এটাও একটা তোমার ড্যাম্পড হারমোনিকের এক্সাম্পল। এই মোটামুটি ড্যাম্পড হারমোনিকের ডেফিনেশন এবং এক্সাম্পল। এবার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, ইকুয়েশন অফ মোশন অফ ড্যাম্পড হারমোনিক মোশন যেটা বলা হয়, আমরা সিম্পল হারমোনিকেরও ক্যালকুলেশন করেছি, সেটা সলিউশন করেছি। এখানেও আমরা ড্যাম্পড হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম হয় সেটা আমরা দেখব। নেক্সট স্লাইডে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন, differential equation of damped harmonic motion এটা আমরা দেখতে চাই। and to do that, consider an object attached to a spring and submerged in a viscous liquid shown in figure 1। আমরা এটা নোটের মতো করে লিখে দিছি তোমাদের, যাতে পরীক্ষার সময় এইভাবে লিখতে হবে, কারণ এটা তো কন্টিনিউয়াস, আমি না লিখলেও পারতাম, ফিগার 1 বললেই পারতাম, কিন্তু তারপরে বলছি এইভাবে লিখতে হয় যে আমরা একটা অবজেক্ট ধরে নিছি যেটা স্প্রিং এর সাথে আটকানো আছে এবং সাবমার্জড ইন এ ভিসকাস লিকুইড, এবং একটা ভিসকাস লিকুইডের ভিতরে ডুবানো আছে মনে করো। এই যে ফিগার 1, এই ফিগারটাই আমরা ব্যবহার করছি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরাইভ করার জন্য। এই ফিগারটা, ফিগার 1টাতে যেটা বলা আছে, where the object with mass m oscillates vertically on a spring with spring constant k। যেখানে এই তোমার স্প্রিংটা বা অবজেক্টটা ভার্টিক্যালি অসিলেট করছে, আমরা ধরে নিলাম এটা ভার্টিক্যালি অসিলেট করছে, ভার্টিক্যালি, এই যে এখানে অ্যারো দিচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল অসিলেশন উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে। তুমি জানো যে এই স্প্রিং যদি অসিলেট করে বা স্প্রিং এর যদি নিচের দিকে স্প্রিং একটা ফোর্স অ্যাপ্লাই করে, রেস্টোরিং ফোর্স, সেই রেস্টোরিং ফোর্স এই ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল, সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টকে সাধারণত আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারি। সেটাই এখানে বলা হয়েছে উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে। There are two types of force acting on the object। এই যে আমরা যে এক্সাম্পলটা বা যে ফিগারটা এখানে ডেসক্রাইব করছি, সেই ফিগারে দুই ধরনের ফোর্স কাজ করবে, দুই ধরনের ফোর্স কাজ করবে। এক ধরনের ফোর্স এ রেস্টোরিং ফোর্স, যেটাকে আমরা এফআর বলি, exerted by the spring on the object which is proportional and oppositely directed to the displacement y of the object। একটা ফোর্স হচ্ছে রেস্টোরিং ফোর্স, সেম অ্যাজ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনে যেরকম রেস্টোরিং ফোর্স কাজ করে, সেই একই সিম্পল হারমোনিক ফোর্স
sorry, we are talking about there are two forces acting on object oscillating in damped harmonic motion. First one is a restoring force, same as the simple harmonic motion, which is represented at Fr, exerted by the spring on the object, which is proportional and oppositely directed to the displacement y of the object. এটা আমরা সিম্পল হারমোনিক মোশনে বলছিলাম যে একটা রেস্টোরিং ফোর্স কাজ করে, সেই রেস্টোরিং ফোর্সটা ডিসপ্লেসমেন্টের বিপরীত দিকে হয় এবং প্রপোর্শনাল হয়। সেটাই আমরা এখানে দেখিয়েছি, দ্যাট ইজ Fr equal to minus ky, where k is the proportional constant. এটা একটা ফোর্স। সিম্পল হারমোনিক মোশনে শুধুমাত্র এই ফোর্সটাই কাজ করে, শুধু রেস্টোরিং ফোর্স, কারণ সেখানে কোনো ডেসিপেটিভ ফোর্স নেই, কোনো সেখানে ফ্রিকশনলেস এনভায়রনমেন্ট কনসিডার করা হয়। কিন্তু ড্যাম্পড হারমোনিক মোশনে ডেসিপেটিভ ফোর্স আছে, সাথে রেস্টোরিং ফোর্স তো থাকবেই, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। In addition, এখানে আরেকটা ফোর্স থাকবে, ড্যাম্পিং ফোর্স, which is denoted by Fd, exerted by the liquid on the object, that is proportional and oppositely directed to the velocity v of the object. এবং এখানে একটা ড্যাম্পিং ফোর্স আছে। ড্যাম্পিং ফোর্স মানে যেটা এই যে লিকুইড আছে, এই লিকুইডের ভিতরে ম্যাসটা থাকলে এই লিকুইডটা সাধারণত এই ম্যাসটাকে বাধা দিতে চায়, সেটাকে আমরা ড্যাম্পিং ফোর্স বলছি। And this damping force is proportional to the velocity of object. This is not proportional to displacement. This is proportional to the velocity of object and oppositely directed. Where এখানে that is Fd equal to minus Vy. Fd equal to minus Vy, where B is a proportionality constant called damping coefficient. এটাকে damping coefficient. তাহলে এখানে দুইটা ফোর্স খুব সহজভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে রেস্টোরিং ফোর্স যেটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল এবং অপোজিট ডিরেকশনে, এবং এখানে আরেকটা ফোর্স কাজ করবে যেটা ড্যাম্পিং ফোর্স, সেটা পার্টিকেলের ভেলোসিটির প্রপোর্শনাল এবং অপোজিট ডিরেক্টেড। দুইটা ফোর্স মনে রাখতে হবে, এই যে F একটা আর একটা হচ্ছে Ft। তাহলে নেট ফোর্স কি হবে? নেট ফোর্স হবে এই দুটো ফোর্সের কম্বিনেশন। The net force on the body is then F equal to minus ky minus Bvy. তাহলে দুইটা ফোর্সের কম্বিনেশন আছে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট অসিলেটিং ইন ড্যাম্পড হারমোনিক মোশন। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ইন্ডিকেট করছি। And Newton's second law for system is Newton's second law কি হবে? According to the Newton's second law, F equal to ma, and here F is equal to minus ky minus Bvy. So we can write minus ky minus Bvy equal to may. Ay means acceleration along y direction. এই জন্য আমরা বলছি এখানে velocity Vy means velocity along y direction. এই জন্য এটাকে আমরা এইভাবে লিখেছি। This is equation number 2. তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখেছি, দেখো সিম্পলিফাই করছি কিভাবে, minus ky minus b d a v, এই v হচ্ছে velocity, velocity can be defined as rate of change of displacement, and which is represented at dy ভাগ dt, v equal to dy ভাগ dt equal to m into acceleration. Ay is acceleration is defined as the rate of change of velocity. If dy by dt is the velocity, so acceleration will be d square y by dt square. This is the double derivative of displacement. এবার আমরা এটাকে জাস্ট শিফট করেছি, ইকুয়ালের ডানে বামে শিফট করে আমরা লিখেছি m into d square y by dt square plus ky plus b into dy by dt equal to 0. m দিয়ে আমরা ডিভাইড করেছি তিনটা টার্মকে, d square y ভাগ dt square plus k ভাগ m y plus b ভাগ m dy ভাগ dt equal to 0. আমরা সিম্পল হারমোনিক মোশনে k ভাগ m ইকুয়াল টু ওমেগা স্কয়ার ধরেছিলাম, এখানেও আমরা এটা ধরে নিয়েছি। তাহলে সুতরাং এই ইকুয়েশনটাকে আমরা k ভাগ m, this is the ratio of two constants, so this ratio can be represented as constant omega square, and b ভাগ m, this is also ratio of two constants, so this ratio can also be represented as constant term 2 lambda. So the equation d square y plus dt square over dt square plus omega square I plus 2 lambda dy by dt equal to 0, where omega equal to square root of k by m as before the simple harmonic motion, and lambda equal to b by 2m. Actually 2 lambda equal to b by m, that's why lambda equal to b by 2m.
এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 2 ল্যামডা ধরা হয়েছে। পরবর্তীতে যখন আমরা ক্যালকুলেশন আরো একটু সামনের দিকে যাব তখন বুঝতে পারবো যে এটা ল্যামডা না ধরে 2 ল্যামডা ধরলাম বা ল্যামডা স্কয়ার না ধরে এটা সুবিধা। ক্যালকুলেশনের পরবর্তী ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এইভাবে ধরে নিচ্ছি। আসলে এটা কনস্ট্যান্ট, ল্যামডাও কনস্ট্যান্ট, ওমেগাও কনস্ট্যান্ট। This equation 3 is the differential equation of damped harmonic motion. দেখো তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং সিম্পল হারমোনিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা সিম্পল হারমোনিক মোশনে এই লাস্টে যে থার্ড টার্মটা সেটা নেই, এটা বাদে বাকি সামনেরটুকু আছে। আর ড্যাম্পড হারমোনিকে এই একটা টার্ম যোগ হয়েছে, এটা আসছে ড্যাম্পিং ফোর্সের কারণে, এটা হচ্ছে ড্যাম্পিং ফোর্সের কারণে এই টার্মটা যোগ হয়েছে, এইটুকুই পার্থক্য। তো সেটার আমরা একটা প্রপার এক্সপ্লানেশন নেক্সট ক্লাসে দেওয়া এই স্লাইডে। ইকুয়েশন 3 is a differential equation. It would be the same as the differential equation of simple harmonic motion except for the added term 2 lambda dy by dt. বলা আছে ইকুয়েশন 3 টা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশনের সিম্পল হারমোনিক মোশন কি বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটা সাধারণত তোমার এই অ্যাডিশনাল যে টার্মটা 2 lambda dy by dt এই টার্মটা বাদে সেম একই সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেম হবে সেটা বলা হয়েছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সিম্পল ইয়া স্যার এখানে যে 2 lambda is equal to আমরা b by m এটা কি ধরে নিয়েছি বলতে স্যার এটা কি কোথাও থেকে আসছে না জাস্ট আমরা মিলানোর স্বার্থে ধরে নিয়েছি? না, এটা কোনো জায়গা থেকে আসেনি। এখানে কে ভাগ এম এর রেশিও যেরকম ওমেগা স্কয়ার ধরে নিয়েছি, কনসিডার করে নিয়েছি, এখানে বি ভাগ এম কে আমরা 2 lambda কনসিডার করে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে, যাতে পরবর্তী আমাদের এই ইকুয়েশনটা সলিউশন করতে সুবিধা হয়, টার্মটা কমপ্লেক্স যাতে না হয় এই জন্য। ক্লিয়ার? স্যার কিন্তু এখানে ওমেগা ইজ ইকুয়াল টু যে রুট ওভার কে বাই এম এটা তো আমরা অলরেডি জানতাম না স্যার। হ্যাঁ, এটা জানা যায়, সিম্পল হারমোনিকে একই রকম। হ্যাঁ ঠিকই বলছো, আমি কিন্তু একই বি বাই এম ইজ ইকুয়াল টু যে 2 lambda এটা স্যার আমাদের আসলে জানা না এটা তো জানো না, এখানে তো আমরা এটা ধরে নিচ্ছি। হ্যালো, স্যার এইটাও কিন্তু আমরা ধরে নিয়েছি ওমেগা ইকুয়াল টু স্কয়ার রুট অফ কে ভাগ এম, এটাও কিন্তু আমরা ধরে নিয়েছি ওই যখন আমরা ডিফারেনশিয়াল সিম্পল হারমোনিকের ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরাইভ করছিলাম তখন এটাও আমাদের ধরে নেওয়া। এটা একটা কনস্ট্যান্ট ওমেগা, যেটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে এখানে, এটা এরকম ধরেছে। আর ল্যামডা এটাও একটা কনস্ট্যান্ট, এটা আলাদা একটা কনস্ট্যান্ট ধরেছি, দুটাই ওমেগা দিইনি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে তোমার রেস্টোরিং ফ্যাক্টর, এই ওয়াই এর সাথে যেটা থাকে এটা হচ্ছে রেস্টোরিং ফ্যাক্টর, আর ডিওয়াই ভাগ ডিটি তার মানে এটা হচ্ছে ভেলোসিটির সাথে যেটা থাকে সেটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর। তো রেস্টোরিং ফ্যাক্টর থেকে ড্যাম্পিং ফ্যাক্টরটাকে ডিস্টিংগুইশ করার জন্য বা আলাদা করার জন্য আমরা আলাদা কনস্ট্যান্ট ধরেছি, এবং সেটা ধরেছি 2 lambda। তুমি যদি মনে করো যে ল্যামডা স্কয়ার ধরবা তাতে কোনো প্রবলেম নাই, তুমি যদি মনে করো যে ল্যামডা ধরবা তাতেও কোনো প্রবলেম নাই। কি করতে যাবা, সেই সলিউশন করতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে, সেই কমপ্লেক্সিটি এলিমিনেট করার জন্য এখানে 2 lambda ধরা হয়েছে কনভিনিয়েন্ট করার জন্য। ক্লিয়ার? আর কোনো কারণ নেই। এবার আমরা এইটার সলিউশন দেখব। মোটামুটি এইটা হচ্ছে ডেরিভেশন অফ কি বলে ড্যাম্পড হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমরা ডেরিভেশন দেখালাম। এই ইয়েলো শেডের যে ইকুয়েশনটা সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড হারমোনিক, এবং এটাকে সলিউশন করলে আমরা কি পাবো, ডিসপ্লেসমেন্ট পাবো, ডিসপ্লেসমেন্ট অফ অবজেক্ট অসিলেটিং ইন ড্যাম্পড হারমোনিক মোশন। ড্যাম্পড হারমোনিক মোশনে যে অসিলেট করবে সেটার একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পাবো, যেটা সিম্পল হারমোনিকে পেয়েছিলাম y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস phi, এরকম একটা, তাই না? এরকম। কিন্তু আজকে দেখি ড্যাম্পড হারমোনিকের কিরকম ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হয়, সেটার আমরা সলিউশন করলে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করলে পাবো। এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা সিম্পল হারমোনিকের সলিউশন যেভাবে দেখেছি এটারও সলিউশন সেভাবেই দেখব। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাই আমরা বলছি। সলিউশনের শুরুতে আমরা বলে নিচ্ছি যে ইকুয়েশন 3 is the differential equation. It would be same as the differential equation of simple harmonic motion. Equation 3 এই যেটা দেখাচ্ছি এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সিম্পল হারমোনিকের সেম হবে কখন, যদি এই যেটা এক্সেপ্ট এই টার্মটুকু না বাদ দিই আমরা, মানে এই টার্মটা লাস্টের এই টার্মটা যদি বাদ দিই তাহলে এটা সিম্পল হারমোনিকের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেম হবে, সেটা বলা হচ্ছে। সুতরাং আমরা সলিউশনটা সেম ম্যানারে করতে পারি যেটা সিম্পল হারমোনিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, when the এই সলিউশনটা বলছে when the damping force is small compared with the maximum restoring force,
then the solution of equation 3 is y equal to a e to the power minus lambda t cos omega prime t plus phi. এইটা আমরা ধরে নিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার, সেটা সলিউশন হচ্ছে y ইকুয়াল টু এটা। এখন যে কোনো ইকুয়েশন ধরলেই হবে না এখানে, কিন্তু এখানে যেরকম আমরা কনস্ট্যান্ট ধরেছি এরকম না, সলিউশনটা যে কোনো সলিউশন ধরলে হবে না, আমাকে এমন সলিউশন ধরতে হবে যাতে এই সলিউশনটা আমার এই ইকুয়েশনকে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে, এইরকম একটা সলিউশন ধরে। তো আমরা যেহেতু এই ইকুয়েশনটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতোই, শুধুমাত্র এই থার্ড টার্মটা বাদে, সুতরাং সেটার যেরকম আমরা সলিউশন ধরেছিলাম সেই একই রকম সলিউশন এখানে ধরেছি, কিন্তু পার্থক্য হচ্ছে কস সাইন এটা ব্যাপার না, ওখানে সাইন ধরেছি এখানে কস ধরেছি, ওখানেও কস ধরা যেত তাতেও কোনো সমস্যা ছিল না, কস সাইন এটার কোনো প্রবলেম না, কিন্তু পার্থক্য হচ্ছে অ্যামপ্লিটিউডের পার্থক্য আছে, অ্যামপ্লিটিউডের পার্থক্য আছে, কারণ ওখানে অ্যামপ্লিটিউড ছিল এ, and a is always constant, অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে এই টোটাল ফ্যাক্টরটা অ্যামপ্লিটিউড a e to the power minus lambda t, এই টোটাল ফ্যাক্টরটাকে অ্যামপ্লিটিউড বলা হয়, এবং অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। আমরা ডেফিনেশনে ড্যাম্পড হারমোনিকের ডেফিনেশনেই কিন্তু আমরা বলেছি যে মোশনে অসিলেশনটা ডাই আউট হয় উইথ টাইম, সেই মোশনকে ড্যাম্পড হারমোনিক বলে। তাহলে অসিলেশন ডাই আউট হয় মানে অসিলেশনের অ্যামপ্লিটিউডটা ছোট হওয়া আস্তে আস্তে এবং এক পর্যন্ত জিরো হয়ে যাওয়া। তো অ্যামপ্লিটিউডটা যদি সময়ের সাথে ডিকে না করে তাহলে এটা তো কমবে না, এই জন্য এই অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট না, অ্যামপ্লিটিউডটা টাইমের সাথে সাথে ভ্যারি করবে। টি যখন জিরো তখন অ্যামপ্লিটিউড এ হবে, কিন্তু টি বাড়তে থাকলে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকবে এবং একসময় জিরো হয়ে যাবে। আর বাকি টার্মটুকু আমরা কজ বা সাইন, আচ্ছা ওমেগা প্রাইম ধরেছি, কারণ ওমেগা আর ওমেগা প্রাইমের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা ওমেগা ইকুয়াল টু ধরেছিলাম এই যে এখানে ওমেগা ইকুয়াল টু এখানে দেখাইছি ওমেগা ইকুয়াল টু স্কয়ার রুট অফ কে ভাগ এ, কিন্তু আমরা যেহেতু এটাকে সলিউশন করব, এটাকে সলিউশন করলে ডিফারেন্ট সেটা হচ্ছে ওমেগা প্রাইম টি ইনটু ফাই ইকুয়াল টু স্কয়ার রুট অফ কে ভাগ এম মাইনাস বি ভাগ 2m হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার। দেখো কে ভাগ এম ইকুয়াল টু ওমেগা স্কয়ার, এই জন্য আমি ওমেগা স্কয়ার লিখেছি, আর বি ভাগ 2 ইকুয়াল টু ল্যামডা, এটাকে আমরা ল্যামডা স্কয়ার বলছি। হ্যালো শুনতে পাচ্ছ কি তোমরা? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওই কারো মাইক্রোফোন মনে অন আছে, মিউট করে রাখো, নাহলে সাউন্ড আসছে, বুঝতে পারছো? ইয়ে হচ্ছে, বাস ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা y ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি cos ওমেগা প্রাইম টি প্লাস পাই এরকম একটা সলিউশন ধরে নিলাম। কখন এটা হবে? যদি ড্যাম্পিং ফোর্স ইজ স্মল কম্পেয়ার্ড উইথ দ্য ম্যাক্সিমাম রেস্টোরিং ফোর্স। এটা একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ড্যাম্পিং ফোর্স রেস্টোরিং ফোর্সের চেয়ে ছোট হলে, কিন্তু ড্যাম্পিং ফোর্স যদি রেস্টোরিং ফোর্সের থেকে বড় হয় অথবা রেস্টোরিং ফোর্সের সমান হয়, তাহলে কিন্তু অসিলেশন হবে না। আমি একটা অবজেক্টকে মনে করো ডিসপ্লেস করলাম ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, তারপরে যদি রিলিজ করে দিই তাহলে তার সে ইকুইলিব্রিয়াম পজিশনে যায় থেমে যাবে, কোনো অসিলেশন হবে না, যদি ড্যাম্পিং ফোর্স তোমার রেস্টোরিং ফোর্সের সমান অথবা বেশি হয়। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, হ্যালো। এই জন্য এই কন্ডিশনটা এখানে বলা হয়েছে যে when damping force is small compared with the maximum restoring force then the solution of equation। তাও কারণ এটা একটা অসিলেটরি ডিসপ্লেসমেন্ট দেখা যাচ্ছে, y একটা অসিলেটরি, কিন্তু যদি এটা ড্যাম্পিং ফোর্স রেস্টোরিং ফোর্সের সমান অথবা বেশি হয় তাহলে তার অসিলেটরি থাকবে না, কারণ সেটা আমরা যতটুকু ডিসপ্লেস করব রিলিজ করে দিলে সেই ইকুইলিব্রিয়াম পজিশনে থেমে যাবে। অসিলেট করতে হলে ইকুইলিব্রিয়াম পজিশনের বামে এবং ডানে দুদিকে যেতে হবে। ড্যাম্পিং ফোর্সটা যদি লার্জার হতো তাহলে তো সেমই হতো না? হ্যাঁ, লার্জার এবং সমান। ড্যাম্পিং ফোর্স যদি লার্জার এবং সমান হয় তাহলে একই ঘটনা ঘটবে, মানে অসিলেশন থাকবে না। ক্লিয়ার হচ্ছে কি? কিন্তু ছোট হলে শুধু অসিলেশন থাকবে। হ্যাঁ, কেবলমাত্র ড্যাম্পিং ফোর্সটা যদি রেস্টোরিং ফোর্সের চেয়ে কম হয় তখনই কেবল অসিলেশন থাকবে, কিন্তু অসিলেশনটা আস্তে আস্তে
সময়ের সাথে ডাই আউট হতে থাকবে, কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। ক্লিয়ার? বুঝেছো? হ্যালো, জি স্যার। ওকে। তো এটাকে ইকুয়েশন, এই যে সলিউশনটা ধরলাম সেটাকে আমরা একটু মডিফাই করে লিখছি, দেখো y ইকুয়াল টু a টু দি পাওয়ার, এই ল্যামডার জায়গায় আমরা লিখেছি a টু দি পাওয়ার মাইনাস b ভাগ 2m, যেহেতু আমরা ল্যামডা ইকুয়াল টু b ভাগ m ধরেছিলাম, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু b বাই b ইনটু t cos ওমেগা প্রাইম t প্লাস phi। এই যে 4 নাম্বার ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের ড্যাম্পড হারমোনিকের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন এটাকে কেন সলিউশন ধরা হচ্ছে সেটা আমরা নিচের দিকে বলবো। তার আগে প্যারামিটার গুলো একটু হয়, ওমেগা প্রাইম ইকুয়াল টু স্কয়ার রুট অফ কে ভাগ এম মাইনাস বি ভাগ 2m হোল স্কয়ার ইকুয়াল টু ওমেগা, এটা আগে বললাম, কল্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এই ওমেগা প্রাইম কে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অসিলেশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হবে। and a টু দি পাওয়ার মাইনাস b ভাগ 2m ইনটু t, এই টোটাল টার্মটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অফ মোশন। টোটাল টার্মটা, সিম্পল হারমোনিকে শুধু a ছিল অ্যামপ্লিটিউড, কিন্তু ড্যাম্পড হারমোনিকে এই পুরো টার্মটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। এবং অ্যামপ্লিটিউডটা দেখতেই পাচ্ছ যেটা সময়ের সাথে সাথে একটা ডিক্রিজিং ফ্যাক্টর, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। This solution can be verified by substitution equation 4 into equation 3. এই যে আমরা যে সলিউশনটা ধরলাম ইকুয়েশন 4 টাকে আমরা সলিউশন, ইকুয়েশন এটা আর এটা একই ব্যাপার, জাস্ট মডিফাই করে ইকুয়েশন 4টা যে সলিউশন ধরেছি, এটা সলিউশন হতে হলে আমাদের ইকুয়েশন 3 কে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। স্যাটিসফাই করার নিয়ম আমরা কিন্তু ওই ক্লাসে বলছি, এটাকে ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করে এখানে পুট করলে এই ইকুয়েশনটা আবার যদি তৈরি হয় তাহলে বুঝবা যে আমাদের সলিউশনটা স্যাটিসফাই করে। ক্লিয়ার আমার কথা? আমার কথা কি বুঝছো? ইকুয়েশন 4 যেটা আমরা ধরেছি, সেটা স্যাটিসফাই করবে ইকুয়েশন 3 কে। কিভাবে স্যাটিসফাই করবে? এটাকে আমরা যদি ডাবল ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ এন্ড সেকেন্ড ডেরিভেটিভ এবং এই y, এই তিনটা ভ্যালু যদি এই ইকুয়েশন ইনপুট করি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আবার তৈরি। অথবা এটাকে আমরা ডাবল ডেরিভেটিভ করি, করে এটাকে রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে আমাদের এইরকম একটা ইকুয়েশন তৈরি হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনটা ওটার সলিউশন। এটা ভেরিফাই করার, সেটাই লেখা হয়েছে, দিস সলিউশন ক্যান বি ভেরিফাইড, বাকি আমরা এখানে সাবস্টিটিউট করলে এটা ভেরিফিকেশন করতে পারবো। এটা মোটামুটি সলিউশন। এখন আমরা ফিগার 2, এখন এইটা যদি হয় আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন অফ অবজেক্ট ইন অসিলেটিং ড্যাম্পড হারমোনিক্যালি, যদি অসিলেট করে তাহলে তার অ্যামপ্লিটিউডের সেই যে ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টরটা, সেই ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টরের একটা আমরা এখানে ফিগারে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ফিগার নাম্বার 2। ফিগার 2 তে দেখা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম ফর এ ড্যাম্পড অসিলেটর। একটা ড্যাম্পড অসিলেটর ডিসপ্লেসমেন্টটা দেখো, এটা হচ্ছে টাইম 0। টাইম যখন 0 তখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ তে থাকবে। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখো এই যে প্রথম ডিসপ্লেসমেন্ট এখানে, সময়ের সাথে এখানে যখন আসলো ডিসপ্লেসমেন্ট আরো কমে গেল, আরো কমে যাচ্ছে, কমে যেতে একটা সময় নীল হয়ে যাচ্ছে। তার মানে অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ড্যাম্পড হারমোনিক অসিলেশনের ডিসপ্লেসমেন্টের গ্রাফ, যেটার অ্যামপ্লিটিউড সময়ের সাথে সাথে ডিক্রিজ করে। সেটাই আমরা এখানে বলেছি। ফিগার 2 shows the displacement as a function of time for an object oscillating in the presence of a retarding force. Retarding force মানে ওই যে আমরা যেটা তোমার ডিসিপেটিভ ফোর্স বলেছি, সেটাকে আমরা এখানে আবার রিটার্ডিং ফোর্স বলছি, তাতে কোনো প্রবলেম নাই, ডিসিপেটিভ ফোর্স বলে। এই রিটার্ডিং ফোর্সের কারণেই আমাদের এই অসিলেটিং এই ডিসপ্লেসমেন্টটা এখানে দেখানো হয়েছে। তাই বলছে হোয়াট দ্য অ্যামপ্লিটিউড ডিক্রিজ এক্সপোনেনশিয়াল ইন টাইম। এখানে দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি সময়ের সাথে সাথে ডিক্রিজ করছে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। দ্য ড্যাশ ব্ল্যাক লাইন, এখানে যে ড্যাশ ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ এই গ্রাফে, এই যে দুই পাশে, এটাকে বলা হয় envelope of the oscillatory curve represent the exponential factor in equation 4. এই যে
এই যে ইকুয়েশন 4 এ যে এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা আছে, এই এক্সপোনেনশিয়ালি ডিকে করে, তাই এটা দেখানোর জন্য এই লাইনটা টানা হয়েছে। এটা স্টেট ডিকে করে না, এক্সপোনেনশিয়াল ডিকে করে, লিনিয়ার না, ডিকেটা লিনিয়ার না, এটা এক্সপোনেনশিয়াল ডিকে। যেন এই এনভেলপ দিয়ে বোঝানো হয়েছে যে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। এটাকে এনভেলপ অফ অসিলেটরি কার্ভ বলা হয়। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট অফ ড্যাম্পড হারমোনিক মোশন। ক্লিয়ার? তোমরা বুঝেছো ফিগার 2? ক্লিয়ার সবার কাছে? স্যার একটু জোরে বলবেন, সাউন্ড খুব কম আসতেছে। আচ্ছা, বলছি। তোমরা কি এটা গ্রাফটা বুঝেছো, ফিগার 2? জি স্যার। ওকে, আমরা ফিগার 3, এখন ফিগার 3 তে আগেই যাচ্ছি না আমরা। এইটা তো দেখালাম, এটা ডিসপ্লেসমেন্ট অফ ড্যাম্পড হারমোনিক মোশন। কিন্তু এই ড্যাম্পড হারমোনিক মোশনের যে অসিলেশন, সেই অসিলেশনটা ডিপেন্ড করে ড্যাম্পিং ফ্যাক্টরের উপর। এই অসিলেশনটা ডিপেন্ড করে ড্যাম্পিং ফ্যাক্টরের উপর। ড্যাম্পিং ফ্যাক্টর কখনো রেস্টোরিং ফোর্সের চেয়ে বেশি হতে পারে, কখনো রেস্টোরিং ফোর্সের সমান হতে পারে, কখনো রেস্টোরিং ফোর্সের কম হতে পারে। তো তিনটা কেস আমরা এখানে দেখাই, স্পেশাল কেস বলছি। ফার্স্ট ওয়ান, হোয়েন ল্যামডাকে বলছি আমরা ড্যাম্পিং ফ্যাক্টর। তোমাদের নিশ্চয়ই মনে আছে ল্যামডা, দেখো এই যে ল্যামডা, কিন্তু এই ফ্যাক্টরটা কিন্তু ড্যাম্পিং, যেটা ভেলোসিটির সাথে থাকে সেটা ড্যাম্পিং ফ্যাক্টর, আর যেটা ডিসপ্লেসমেন্টের সাথে থাকে সেটা রেস্টোরিং ফ্যাক্টর। এটা মনে রাখতে হবে। সুতরাং আমাদের এখানে ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে ল্যামডা। তো ল্যামডা ইজ গ্রেটার দেন ওমেগা, দ্যাট ইজ দ্য ড্যাম্পিং ফোর্স ইজ লার্জ কম্পেয়ার্ড উইথ দ্য রেস্টোরিং ফোর্স। তার মানে এখানে যদি ড্যাম্পিং ফোর্স রেস্টোরিং ফোর্সের থেকে বেশি হয়, then the system is said to be over damped। এবং এই ধরনের সিস্টেমকে সাধারণত ওভার ড্যাম্পড বলা হয়। ওভার ড্যাম্পড মানে কি সেটা আমরা এখানে লিখেছি। The resulting motion is represented the black curve in figure 3। এই যে এখানে হচ্ছে এই যে ব্ল্যাক কার্ভটা দেখছো, এটা হচ্ছে ওভার ড্যাম্পড। মানে যদি আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর ইজ গ্রেটার দেন দ্য রেস্টোরিং ফ্যাক্টর, দেন ডিসপ্লেসমেন্ট এইভাবে ডিকে করবে। এই ব্ল্যাক লাইন যেভাবে ডিকে করছে এইভাবে ডিকে করবে। কিন্তু এটা অসিলেটরি কি, দেখো এটা অসিলেটরি মনে হচ্ছে? এটা তো অসিলেটরি না। অসিলেটরি হতে হলে তোমাকে অ্যাক্সিসের বোথ সাইডে থাকতে হয়। তার মানে এটা অসিলেটরি মোশন না। জাস্ট ড্যাম্পিং ফোর্স বেশি হওয়ার কারণে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যখন রিলিজ করে দিই, সে আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম পজিশনে এসে থেমে যায়। তার মানে দিস ইজ নট অসিলেটরি। তার মানে ফার্স্ট কেস যেটা বলছি, when damping factor is greater than the restoring factor, the object does not oscillate but rather simply returns to its equilibrium position। এটা অসিলেট করে না, বরং সে সিম্পলি ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসে। দ্বিতীয়টা যদি বলি, এটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর বড়। If damping factor is equal to restoring factor, I mean lambda equal to omega, that is the damping force is equal to the restoring force, the system does not oscillate। এই ক্ষেত্রে সিস্টেম অসিলেট করবে না। আগের ক্ষেত্রে কেস 1 যেরকম ড্যাম্পিং ফোর্স রেস্টোরিং ফোর্সের থেকে অসিলেট করবে না, সেকেন্ড ক্ষেত্রেও ড্যাম্পিং ফোর্স যদি তোমার রেস্টোরিং ফোর্সের চেয়ে বেশি হয়, তাহলে সেক্ষেত্রেও অসিলেশন হবে না। and is said to be critically damped, এবং এই সিস্টেমটাকে তখন বলা হবে এটা critically damped। and red curve in figure 3 is critically damped motion। এখানে রেড কার্ভটা দেখো, ব্ল্যাকটা হচ্ছে ওভার ড্যাম্পড আর এই রেড কার্ভটা হচ্ছে critically damped। এবং খেয়াল করো যে ওভার ড্যাম্পড যেটা দেখছো সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে যত তাড়াতাড়ি আসছে, এটার অসিলেশন গুলো আরো দ্রুত কমছে, আরো দ্রুত। ক্রিটিক্যালি ড্যাম্পড কিন্তু আরো দ্রুত কমে যাচ্ছে। এটাও অসিলেটরি না, জাস্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে জিরোতে চলে আসছে খুব শর্ট টাইমের ভিতরে, জিরোতে চলে আসছে। তার মানে এই ক্ষেত্রেও আমাদের অবজেক্টটা অসিলেট করবে না। থার্ড কন্ডিশন, when damping factor is less than restoring factor, তার মানে ল্যামডা যদি ওমেগার চেয়ে ছোট হয়, that is the damping force is small compared with the restoring force, then the system is said to be under damped। এবং এই ক্ষেত্রে সিস্টেমটাকে বলা হবে আন্ডার ড্যাম্পড। and the resulting motion is oscillatory represented by blue curve। এবং এই ক্ষেত্রে মোশনটা হবে অসিলেটরি, এবং এখানে এই ব্লু কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। দেখো এই মোশনটা এবার অসিলেটরি, এটা অসিলেটরি, বাট এটারও অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমছে, কিন্তু অসিলেটরি। এই নিচে নামলো, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। মনে করো এটা ইকুইলিব্রিয়াম পজিশনের লেফটে গেল, আবার রাইটে গেল, আস্তে আস্তে এটা অ্যামপ্লিটিউড এসে। তার মানে এখানে তিনটা কেসের মধ্যে শুধুমাত্র একটা কেসেই মোশনটা অসিলেটরি হয়। কোন ক্ষেত্রে?
সেটা হচ্ছে যদি আমাদের থার্ড কেস, যেটা যদি ড্যাম্পিং ফ্যাক্টর বা ড্যাম্পিং ফোর্স ইজ লেস দেন দ্য রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্সের চেয়ে যদি ড্যাম্পিং ফোর্স কম হয় তখনই কেবল মোশনটা অসিলেটরি হবে। আর দুইটা কেস, যদি ড্যাম্পিং ফ্যাক্টর অসিলেটরি রেস্টোরিং ফ্যাক্টরের থেকে বড় অথবা ছোট হয় তাহলে কোন রকম অসিলেট করবে না। এবং ওই দুটো ক্ষেত্রকে আমরা বলা হয়, যেটা ড্যাম্পিং ফ্যাক্টর বড় সেটাকে বলা হয় ওভার ড্যাম্প, যদি ড্যাম্পিং ফ্যাক্টর রেস্টোরিং ফ্যাক্টর সমান হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্পড। আর থার্ডটা যেটা, যদি ড্যাম্পিং ফ্যাক্টর রেস্টোরিং ফ্যাক্টরের থেকে যদি ছোট হয় সেটাকে বলা হয় আন্ডার ড্যাম্পড সিস্টেম। এই মোটামুটি আমাদের ড্যাম্পড হারমোনিক মোশন। তো তোমাদের কোনো কোশ্চেন আছে, বলো। জি স্যার। স্যার আমার হ্যাঁ, বলো। কনসেপ্টে একটু প্রবলেম ছিল, যদি স্যার ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। স্যার কোন জায়গায়? এখানে ওভার ড্যাম্পড স্যার। কোন এই ক্ষেত্রে স্লাইড নাম্বার বলো, স্যার নোট লাস্ট করতে পারো? স্লাইডটাতে। লাস্ট স্লাইড, ওকে। স্যার মানে যেখানে 3টা কেস দেখানো হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টেরটা আসছি, বলো। স্যার এই ক্ষেত্রে রিস্টোরিং ফোর্সটা যদি কম হয় আর ড্যাম্পিং ফোর্সটা যদি বেশি হয়, তা স্যার প্রথমে একটা ব্যাপার ছিল, রিস্টোরিং ফোর্স আর ড্যাম্পিং ফোর্স কি স্যার উল্টা দিকে না দুইটা? না, মানে অপোজিট হ্যাঁ টু দুটো ইচ আদার? হ্যাঁ, অপোজিটলি ডিরেক্টেড, হ্যাঁ ঠিকই বলছো। স্যার তাহলে যদি রিস্টোরিং ফোর্সটা কম হয় ড্যাম্পিং ফোর্সটা বেশি হয়, তাহলে তো রিস্টোরিং ফোর্সটা শেষ হয়ে যাওয়ার কথা না? ইকুইলিব্রিয়াম পজিশনে আবার কিভাবে স্যার যায়, এই ব্যাপারটা যদি স্যার ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, এই তো ইকুইলিব্রিয়াম পজিশনে যায় না। তুমি যেটা এই ফার্স্ট কেস বলছো, তাই তো? প্রথম কেস, জি স্যার। এটা হচ্ছে প্রথম ওভার কেস। ড্যাম্প। আচ্ছা, এখানে তো তোমার এই ড্যাম্পিং ফ্যাক্টর বলতে এয়ার রেজিস্ট্যান্স, এটা অসিলেট করবে না। কারণ ড্যাম্পিং ফোর্স হলে কি হবে, তুমি মনে করো যে অসিলেট করে কি রেস্টোরিং ফোর্সের কারণে, তাই তো? রেস্টোরিং জি ফোর্সের স্যার। কারণে। এবং রেস্টোরিং ফোর্সের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়, ডিরেকশনটা চেঞ্জ হয়। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যখন ডানে যায়, সেটা সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কাজ করে, সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কাজ করে। এটা বুঝতে পারছো? জি স্যার। এখন ড্যাম্পিং ফ্যাক্টর যদি রেস্টোরিং ফ্যাক্টর থেকে বড় হয় তাহলে তো তোমার ওই রেস্টোরিং ফোর্সের কারণেই অসিলেশন হয়। অসিলেট করবে কিভাবে? আর অসিলেট না করলে তো তোমার ইকুইলিব্রিয়াম পজিশনের ডানে বামে না গেলে তো অসিলেশন হবে না। ডানে বামে অসিলেটর মানেই হচ্ছে ডানে বামে যেতে হবে, একবার ডানে যাবে একবার বামে যাবে। ক্লিয়ার? এটা ঠিক আছে স্যার, কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন পর্যন্ত যাওয়ার জন্য তো রিস্টোরিং ফোর্সটা থাকতে হবে, কিন্তু স্যার ড্যাম্পিং ফোর্সটা বেশি হলে তো ওটা থাকবে না। মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ফ্রিকশনের ফোর্স গুলো যখন থাকবে অপোজিট দিক থেকে, তখন তো আসলে ড্যাম্পিং ফোর্স মানে যেটাকে আমরা ফ্রিকশন বলতে পারি এক্ষেত্রে স্যার। আচ্ছা, ভেরি গুড। তুমি রিস্টোরিং যে ফোর্সটা কোশ্চেন যদি করছো, শেষ হয়ে যায় স্যার, তাহলে ইকুইলিব্রিয়াম পর্যন্ত যাবে কিভাবে স্যার? এটা ছিল আমার মেইন কোশ্চেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি যে আমাদের এই ব্ল্যাক কার্ভটা দেখো, ব্ল্যাক কার্ভ, ঠিক আছে? সেটা কি ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে না তা না, অনেক সময় লাগবে, অনেক সময়। দেখছো এটা কার্ভটা, দেখছো অনেক দূরে যাচ্ছে, এখনো কিন্তু আসেনি। খেয়াল করছো কি এটা? কার্ভটা খেয়াল করেছো? দেখো এই স্ট্রেট লাইনে কিন্তু মেশেনি, কিন্তু কতক্ষণ পরে যায় স্ট্রেট লাইনে মিশবে সেটাও বলা কঠিন। তোমার কোশ্চেন একদম ভ্যালিড কোশ্চেন। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার, আর গ্রাফ থেকে বুঝতে পারছি। ক্রিটিক্যালি ড্যাম্প যেটা, সেটা কিন্তু চলে আসতেছে খুব সহজেই, দেখো। এই আর কারো কোনো কোশ্চেন? তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা শেষ করি মিটিং। থ্যাংক ইউ। তো আসসালামু আলাইকুম।